আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। একদিকে যেমন দখলদার ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনের যুদ্ধ, অন্যদিকে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। এ সকল যুদ্ধের মাঝেই ট্রাম্প চাচ্ছেন তার ক্ষমতা গ্রহণের আগেই, তা না হলে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর খুব দ্রুত যুদ্ধ শেষ না হলে তার ইন্ধনেই শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এটাই এখন ভাবছে পৃথিবীর বিভিন্ন স্থানের নাগরিকেরা। দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। লেবাননের সাদা ফসফরাস ব্যবহার করে বাফার জোন তৈরির চেষ্টা ইসরায়েলের। এরপর জানিয়ে দিব সিরিয়া সরকারের পাশে থাকার ঘোষণা নাইম কাসেমের। এদিকে ফরাসি সরকারের পতনের উদ্যোগে ইউক্রেন। এরপর জানিয়ে দিব বিশ্ব তৃতীয় পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে হুঁশিয়ারি যুক্তরাজ্যের। আরো জানিয়ে দিব আবারও ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা শুরু করবে কাতার। সর্বশেষ জানিয়ে দিব সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় নিহত 20। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। লেবাননের সাদা ফসফরাস ব্যবহার করে বাফার জোন তৈরির চেষ্টা ইসরায়েলের। দক্ষিণ লেবাননের একটি অংশে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল বাহিনী। পরে দেশটির সেনাবাহিনী লেবাননের জনগণকে সেখান থেকে তাড়িয়ে মানচিত্রে লাল নোগো জোন হিসেবে চিহ্নিত করেছে। পাশাপাশি ওই এলাকার বাসিন্দাদের সেখানে ফিরে না যেতে বলা হয়েছে। এর আগে গত মার্চ মাসে বিশেষজ্ঞরা দাবি করেন ইসরায়েল কৌশলগত সাদা ফসফরাস ব্যবহার করে জমিটিকে বসবাসের অযোগ্য করার চেষ্টা করছে। লেবাননের গবেষক আহমদ বেডাউন এবং পরিবেশবাদী গোষ্ঠী গ্রিন সাউদার্নার্সের সংগৃহীত তথ্য অনুসারে 2023 সালের 8 অক্টোবর থেকে বিতর্কিত অস্ত্র ব্যবহার করে 918 হেক্টরেরও বেশি এলাকায় ইসরায়েল বাহিনী অন্তত 191টি আক্রমণ চালিয়েছে। মূলত 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় অক্সিজেনের সংস্পর্শে এলে সাদা ফসফরাস যুদ্ধাস্ত্র জ্বলে ওঠে এবং ফসফরাস অক্সাইডের সাথে মিশ্রিত ঘন সাদা ধোঁয়ার রেখাপাত করে টুকরোগুলো তখন জ্বলতে থাকে। সিরিয়া সরকারের পাশে থাকার ঘোষণা নাইম কাসেমের। সিরিয়া সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাসেম। স্থানীয় সময় বৃহস্পতিবার 4 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি রেকর্ড বক্তৃতায় একথা বলেন তিনি। খবর আল আরাবিয়ার। তবে কাসেম সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে কিভাবে সমর্থন করবেন সে বিষয়ে বিস্তারিত কোনো বিবরণ দেননি। তিনি বলেছেন যে ইরান সমর্থিত যোদ্ধারা যা করতে পারে তা করবে। এ সময় সিরিয়ায় সশস্ত্র বিদ্রোহীদের আক্রমণকে আমেরিকা ও ইসরায়েলের পৃষ্ঠপোষকতায় আগ্রাসন বলে অভিহিত করেছেন হিজবুল্লাহ প্রধান। তিনি বলেন, গাজায় ব্যর্থতার পর লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার চুক্তির পর এবং সিরিয়াকে ইসরায়েলের সাথে সংঘর্ষ থেকে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তাই এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মাধ্যমে তারা আবার সিরিয়াকে ধ্বংস করে সাফল্য অর্জনের চেষ্টা করছে। এই গোষ্ঠীগুলো বাশার শাসনকে পতনের মাধ্যমে সিরিয়ায় বিশৃঙ্খলা ছড়াতে চায়। এছাড়া সিরিয়াকে প্রতিরোধ শিবির থেকে ইসরায়েলি শত্রুদের সাহায্যকারী শিবিরে স্থানান্তর করতে চায়। ফরাসি সরকারের পতনের উদ্যোগে ইউক্রেন। ফ্রান্সের রাজনৈতিক সংকটের কারণে সামরিক সহায়তা পেতে সমস্যায় পড়তে পারে ইউক্রেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রতিশ্রুতি সত্ত্বেও বুধবার 4 ডিসেম্বর দেশটিতে সরকার পতন ও বাজেট পাশের ব্যর্থতার কারণে কিয়েভের সহায়তা প্রাপ্তি নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বুধবারের আস্থা ভোটের আগে লে পরিশিয়ানের সাংবাদিককে প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকনু বলেন, ইউক্রেনে সহায়তার বড় অংশটি আসে ফরাসি সেনাবাহিনীর পুরনো সরঞ্জাম স্থানান্তরের মাধ্যমে। এরপর সেনাবাহিনীর জন্য নতুন সরঞ্জাম ক্রয় করা হয়। নতুন সরঞ্জাম ক্রয়ের পরিমাণ হ্রাস পেলে ইউক্রেনের সহায়তার ক্ষেত্রে তার প্রভাব পড়বে। নভেম্বরে প্রায় 2000 ইউক্রেনীয়কে প্রশিক্ষণ দিয়েছে ফ্রান্স। এছাড়া কিয়েভকে সাজোয়াজান সিজার হাউইটজার কামান, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ইউনিট, সারফেস টি এয়ার মিসাইল
ও যুদ্ধক্ষেত্রের রাডার সরবরাহ করা হয়েছে। জব্দকৃত রুশ তহবিল ব্যবহার করে সম্প্রতি ইউক্রেনে নতুন ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিল ফ্রান্স। এছাড়া 2025 সালের প্রথম প্রান্তিকে মিরাজ যুদ্ধবিমান সরবরাহের পরিকল্পনা ছিল তাদের। এর আগে অক্টোবরে লেকুর্ন বলেছিলেন 2024 সালের জন্য প্রতিশ্রুত 300 কোটি ইউরো সহায়তার লক্ষ্য পূরণে ব্যর্থ হবে প্যারিস। এই সহায়তার পরিমাণ 200 কোটি ইউরোর উপরে থাকবে বলে আশা করা হচ্ছে। বিশ্ব তৃতীয় পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে হুঁশিয়ারি যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল টনি রাডাকিন সতর্ক করেছেন যে বিশ্ব বর্তমানে তৃতীয় পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে। বুধবার 4 ডিসেম্বর রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে দেওয়া এক বক্তৃতায় রাডাকিন বলেন, গত 3 দশক ধরে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে আন্তর্জাতিক প্রচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু বর্তমান যুগ বেশি জটিল। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। প্রতিরক্ষা কর্মীদের এই প্রধান আরও বলেছেন, আমরা তৃতীয় পারমাণবিক যুগের সূচনা লগ্নে রয়েছি, আর এটি বহুমুখী ও সমসাময়িক সমস্যা। এই যুগকে বহুমুখী ও সমসাময়িক চ্যালেঞ্জ এবং সেই সব নিরাপত্তা ব্যবস্থা যা পূর্ববর্তী হুমকিগুলোকে প্রতিরোধ করেছিল সেগুলোর দুর্বলতা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। তিনি বলেন, যুক্তরাজ্যকে অবশ্যই তার সম্মুখীন হুমকিগুলোর গুরুত্ব স্বীকার করতে হবে, যদিও রাশিয়া থেকে সরাসরি পারমাণবিক হামলার সম্ভাবনা বা ন্যাটো মিত্রদের ওপর আক্রমণের সম্ভাবনা খুবই কম। পশ্চিমা দেশগুলো যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তার মধ্যে রয়েছে ইউক্রেনের ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে রাশিয়ার হুঁশিয়ারি, পারমাণবিক মজুদ বৃদ্ধির জন্য চীনের পদক্ষেপ, ইরানের আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে সহযোগিতা করতে ব্যর্থ হওয়া এবং উত্তর কোরিয়ার অপ্রত্যাশিত আচরণ। আবারও ইসরায়েল ও হামাসের মাঝে মধ্যস্থতা শুরু করবে কাতার। নবনির্বাচিত মার্কিন প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত মধ্যপ্রাচ্য সফরের পর এ বিষয়ে ইঙ্গিত দেয় মধ্যপ্রাচ্যের দেশটি। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ মধ্যপ্রাচ্যে সফর করেন। এ সময় তিনি কাতার ও ইসরায়েল সফর করেন। এ সময় তিনি আগামী 20 জানুয়ারির আগে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রচেষ্টা শুরু করার জন্য অনুরোধ করেন। এরই পরিপ্রেক্ষিতে আবারও ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা শুরুর কথা ভাবছে কাতার। সূত্রটি আরও জানিয়েছে, রাষ্ট্রদূত উইটকফ নভেম্বরের শেষের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সাথে আলাদাভাবে দেখা করেছিলেন। খবরে বলা হয়েছে, দুই পক্ষের সাথে মার্কিন দূতের বৈঠক এদিকে ইঙ্গিত দেয় যে উপসাগরীয় রাষ্ট্র কাতার গত মাসে তার ভূমিকা স্থগিত করার পরে মূল মধ্যস্থতাকারী হিসেবে পুনরায় তার ভূমিকা শুরু করবে। সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত 20। সুদানের পশ্চিমাঞ্চলের উত্তর দারফুর রাজ্যের একটি এলাকায় আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের হামলায় অন্তত 20 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবার এ তথ্য জানিয়ে দারফুর অঞ্চলের গভর্নর মিন্নি আরকো মিন্নাভি নিজের ফেসবুক পেজে এক পোস্টে বলেন, আরএসএফ এলফাশের শহরের দক্ষিণে আবুজেরিগা এলাকায় গণহত্যা চালিয়েছে। মঙ্গলবার এ হামলা চালানো হয় বলে জানান মিন্নাভি। এ ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবিক সংস্থাগুলোকে অপরাধ নথিভুক্ত করতে তদন্ত দল পাঠানো এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে কাজ করার আহ্বান জানান তিনি। ওই অঞ্চলে গভীর মানবিক সংকটের মধ্যে জীবনযাপন করা জনগোষ্ঠীকে মানবিক সহায়তা প্রদানের প্রচেষ্টা জোরদার করতে ত্রাণ সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান গভর্নর। তবে হামলায় 21 বেসামরিক নাগরিক নিহত ও 13 জন আহত হয়েছে বলে জানিয়েছে বেসরকারি সুদানিজ ডক্টরস নেটওয়ার্ক। এ হামলার বিষয়ে আরএসএফ কোনো মন্তব্য করেনি। গত 10 মে থেকে এলফাশারে সুদানের সশস্ত্র বাহিনী ও আরএসএফ এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে।